সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। আমাদের আজকের আলোচনার শিরোনাম ব্রাহ্মণবাড়িয়া অ্যালার্ট। আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি, আমার ডান দিক থেকে পরিচয় করে দিচ্ছি, রয়েছেন ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনের এমপি, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি এবং বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য জনাব ওবায়দুল মুকতাদির চৌধুরী এমপি। রয়েছেন দেশের বৃহত্তম ঈদ জামাত শোলাকিয়ার ইমাম মাওলানা ফরুদ্দিন মাসুদ এবং রয়েছেন নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত এয়ার কমোডর ইশফাক ইলাহি চৌধুরী। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের এই আলোচনা অনুষ্ঠানে। দর্শক, জানিয়ে রাখি আমাদের আলোচনায় আপনিও অংশ নিতে পারবেন। এর জন্য আপনাকে ফোন করতে হবে, আপনার যে নম্বরগুলো পর্দায় দেখতে পারবেন সেই নম্বরে। এছাড়া ফেসবুক অথবা SMS এর মাধ্যমে আপনাদের মন্তব্য সরাসরি এই অনুষ্ঠানে পাঠাতে পারবেন। আলোচনা শুরু করার আগে এখন পর্যন্ত যে শিরোনামগুলো আছে আমরা একটু দেখে নিই। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোনো শিক্ষা প্রতিষ্ঠান অতিরিক্ত বেতন বা ভর্তি ফি নিতে পারবে না, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা। পাওনা টাকা আদায়কে কেন্দ্র করেই নারায়ণগঞ্জে খুন করা হয় 5 জনকে, সাক্ষী না রাখতে 2 শিশুকেও রেহাই দেয়নি হত্যাকারীরা। ব্যাংক কর্মকর্তা গোলাম রাব্বির উপর পুলিশি নির্যাতনের ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা, বিচার বিভাগীয় তদন্তের পাশাপাশি 3 কোটি টাকা আর্থিক ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট। দেশের শিল্পায়নে পর্যাপ্ত বিদ্যুৎ দিতে প্রস্তুত সরকার, বিজেএমইর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী, গার্মেন্টস পল্লীতে বিনিয়োগের আহ্বান। কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আবারও বিএনপির নেতাকর্মীদের সাথে কথিত আসল বিএনপির সংঘর্ষ, ভাঙচুর, গাড়িতে আগুন। এবং জাতীয় পার্টি সরকারি না বিরোধী দলে তা স্পষ্ট নয় বললেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত এরশাদ, জিএম কাদেরকে কো চেয়ারম্যান ঘোষণা। আমরা শিরোনামগুলো দেখলাম। আমরা এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। ব্রাহ্মণবাড়িয়া অ্যালার্ট নাম দিয়েছি, মানে সতর্ক হওয়ার একটা বিষয় আছে বলে বিভিন্ন পত্রপত্রিকার রিপোর্ট, নিবন্ধ সেটাতে প্রকাশ হয়েছে, এরকমভাবেই আসছে। আমরা গত সোমবার, প্রায় আগামীকাল 1 সপ্তাহ হবে, গত সোমবার ব্রাহ্মণবাড়িয়ায় একটি ঘটনা ঘটলো যার জের পরদিন চললো। যারা মুকতাদির চৌধুরী, আপনাদের কাছ থেকে আলোচনাটা শুরু করতে চাই, যেহেতু আপনি সে এলাকার সংসদ সদস্য, যে একটা ঘটনা ঘটলো, সামান্য একটা তুচ্ছ ঘটনা, এবং পত্রপত্রিকায় এরকমও শিরোনাম এসেছে মাত্র 5 টাকার জন্য 70 কোটি টাকার ক্ষয়ক্ষতি, যেটা সেখানকার রেলের ধ্বংস হয়ে গেছে। কিন্তু আমরা বিষয়টি দেখি যে ঘটনাটি প্রথম যখন ঘটেছে হয়তো সেখানের মধ্যে ক্ষোভ ছিল, একজন মাদ্রাসার ছাত্রের মৃত্যুকে কেন্দ্র করে একটা ক্ষোভ হয়তো ছিল, কিন্তু পরবর্তীতে দেখি এখানে কিছু এলিমেন্ট যোগ হয়েছে যেটা একেবারে পরিষ্কার যে এখানে উস্কে দেওয়া হয়েছে বিভিন্নভাবে সংঘর্ষকে। সেই বিষয়ে যদি আপনি বা আপনার যেটা অবজারভেশন সেটা যদি আমরা একটু শুনে নেই, তারপর আমরা আলোচনায় যাব। ধন্যবাদ জনাব আহমেদ জুবায়ের। প্রথমত হলো যে তুচ্ছ ঘটনা যেটি ঘটেছিল সেটির শেষ হয়ে যায়নি ওইখানে। এই ঘটনা চলতে থাকে প্রায় সারা রাত ব্যাপী, এবং মাদ্রাসার পক্ষ থেকে পুলিশের উপরে বারবার হামলা হচ্ছিল। ককটেল ছিল, মাদ্রাসার ছাত্ররা ককটেল ছুঁড়েছে এবং ঢিল ছুঁড়েছে বিভিন্নভাবে। এমনকি মাদ্রাসার সামনে আগুন দিয়ে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছিল যাতে পুলিশ ওদিকে যেতে না পারে। এবং আমি যেহেতু ব্রাহ্মণবাড়িয়ায় ছিলাম না, পত্রপত্রিকা দেখে যে আমি যা দেখেছি যে পুলিশ যেতে পারেনি মাদ্রাসা পর্যন্ত। যে ছেলেটি মারা গেছে সেটি কিন্তু আরেকটি ঘটনা, এই ঘটনার সাথে জড়িত না। ছেলেটি মারা গেছে সম্ভবত ভোর রাত্রের দিকে বা শেষ রাত্রের দিকে, এবং তার মৃত্যুকে কেন্দ্র করে পরবর্তীতে এখানে দুটি ভার্সন আছে। একটি হলো যে বুট জুতা দিয়ে চেপে ধরে। আমরা যদি সেই বিষয়গুলিতে ডিটেইলে না যাই, যেহেতু আজকে সেই মাদ্রাসার পক্ষে কেউ নেই, আমরা যদি না যাই, আমরা যদি এটাকে কেন্দ্র করে যে ঘটনাগুলি ঘটলো বলতে হবে, এবং এটা বলতে হবে যে এইখানে তারা একটা
ভুল ভুল কাজ না, এটা ইচ্ছাকৃতও বলবো যে তারা যে কাজটা করলেন, তারা বলেছেন যে এটা পুলিশ গুলি করে হত্যা করেছে। এই কথাটা বলে তারা মাদ্রাসা ছাত্রদের রেডি ছিল আপনার লাঠি সুটা, এই লাঠি সুটা নিয়ে তারা বেরিয়েছে। হ্যাঁ, এটা ঠিক যে অন্যান্য এলিমেন্টও পরে যোগ হয়েছে, সেটা হলো আপনার 10টার পরে তারা যোগ হয়েছে। কিন্তু সকালের দিকে ওরা একাই ছিল মাঠে, এবং পুলিশ বা নিরাপত্তা বাহিনী কোনো ধরনের প্রতিরোধের বা প্রতিবন্ধকতা সৃষ্টি করার বা বাধা দেওয়ার চেষ্টা করেনি। আমি এখানে এই পয়েন্টে আসি যে এলিমেন্ট যোগ হচ্ছে, এটা তো এলিমেন্ট জামাত শিবিরের এখানে এলিমেন্ট যোগ হচ্ছে, সেখানে লোকাল সাংবাদিকরা বলছে। তো আপনারা যারা, আপনি সরকারি দল করেন, আপনাদের চোখে সেটা ধরা পড়েনি কেন, বা প্রশাসনের চোখে কেন ধরা পড়েছে, কেন ব্যবস্থা? আমাদের চোখে ধরা পড়েছে, কিন্তু আমরা সেলফ রেস্ট্রেইন করেছি সরকারি দল। আমরা যদি তখন বের হই, বিষয়টা আরো বড় ধরনের সংঘর্ষের এবং সেখানে মৃত্যুর ঘটনা ঘটতে পারত, যে জন্য আমরা বের হইনি। আর আমাদের সাথে তো বিরোধটা না, যদিও তারা আপনার পুলিশকে দোষারোপ করেছে বা অন্যান্যদেরকে দোষারোপ করে তারা বক্তব্য রেখেছে এবং উত্তেজিত করেছে, কিন্তু আমরা তো এখানে জড়িত ছিলাম না, আগাগোড়াই আমাদের কোনো সম্পৃক্ততা নেই। আপনি দেখবেন যে তাদের যে সংবাদ সম্মেলন হয়েছে সেখানে আমাদের কোনো সম্পৃক্ততার কথা নেই। আপনি তারা যে মামলা করেছে দুটিতে যদিও দু রকমের ভার্সন, তারপরে আমাদের কোনো সম্পৃক্ততার কথা বলেনি। সুতরাং আমরা জড়িত হওয়ার কোনো চেষ্টা করিনি, আমরা প্রশাসনের উপরে নির্ভর করেছিলাম। বলছেন প্রশাসন ব্যর্থ হয়েছে না, প্রশাসন ব্যর্থ হয়েছে এই কথা বলিনি, আমি বলছি সম্পূর্ণ নিষ্ক্রিয় ছিল। প্রশাসন কোনো বাধাই দেয়নি তাদেরকে, কোনো রকম প্রতিরোধ করার চেষ্টা করেনি। এটার অন্যতম কারণ হলো, আমি পরে খোঁজ নিয়ে জেনেছি যে সকাল 7টার দিকেই আপনার যে ওসি এবং যে মডেল থানার যে এসপি তাকে ক্লোজ করে দেওয়া হয়। ক্লোজ করে দিয়েছে, তাতেও সমস্যা ছিল না যদি অন্য কাউকে দায়িত্ব দেওয়া হতো, কাউকে দায়িত্ব দেওয়া হয়নি। অটোমেটিক্যালি তো দায়িত্ব হয় না। সুতরাং আমি সকাল থেকেই তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি। আমাকে বলেছেন যে এভরিথিং ইজ আন্ডার কন্ট্রোল। মাননীয় এমপি, আমরা কিন্তু পুলিশ সদর দপ্তর থেকে এই দুইজনকে ক্লোজ করার SMS পেয়েছি সন্ধ্যার দিকে, আগের দিন সন্ধ্যায়, মঙ্গলবার সন্ধ্যায়। না, মঙ্গলবার সন্ধ্যায় আপনি প্রত্যাহার করার মেসেজ পেয়েছি। মঙ্গলবার সকালে তারা অ্যাক্টিভ ছিল, কিন্তু এক না। জি, ক্লোজ করা মানে তাদেরকে বলা হয়েছে যে তোমরা কোনো কাজ, তোমরা কোনো অ্যাকশনে যাবা না, জি, তোমরা যদি গুলি করতে হয় তাহলে নিজ দায়িত্বে গুলি করবা। আমরা বলেছি গুলি না করুক, তারা অন্তত মাঠে নামুক। এখন পুলিশের উপর থেকে যখন বলা হয় যে তোমরা নিজ দায়িত্বে কাজ করবা, তখন কি কেউ কাজ করে? তার মানে আপনি বলতে চাচ্ছেন ওই ব্রাহ্মণবাড়িয়ার জেলা পুলিশেরও উপরে যারা আছেন তারা সেখানকার পুলিশকে নিষ্ক্রিয় রাখার কারণে এই ঘটনা হয়েছে? অবশ্যই, অবশ্যই। এটা বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছি আমি, এই জন্য মাদ্রাসার হুজুররাও দাবি করছেন বিচার বিভাগীয় তদন্ত। বিচার বিভাগীয় তদন্ত হোক, দেখা যাক কারা দায়ী। জি, আমরা বলবোই যে আমি আসি মাওলানা ফরিদ, এই নিষ্ক্রিয়তার কোনো কারণ নাই। বিষয়টি যে মাদ্রাসার ছাত্রদের সাথে ঘটনা, মাদ্রাসার ছাত্ররা বা মাদ্রাসার পক্ষ থেকে পরবর্তীতে বলা হয়েছে যে হ্যাঁ, না, মাদ্রাসার ছাত্ররা এই ধরনের সংঘর্ষের সাথে জড়িত ছিল না, পরবর্তীতে বহিরাগত অন্যান্যরা ঘটিয়েছে। পত্রপত্রিকার রিপোর্ট বা বিভিন্ন অন্যান্য রিপোর্টে এটাও পরিষ্কার মাননীয় এমপি মহোদয় বললেন যে হ্যাঁ, সকাল 10টার দিকে এখানে বিভিন্ন এলিমেন্ট যোগ হয়েছে। তো এই যে বিভিন্ন এলিমেন্ট আমরা বলতে পারি যে এখানে জামাত শিবিরের দিকে ইঙ্গিত করা হয়েছে। বিভিন্ন দেশে যেহেতু এখন যুদ্ধাপরাধীদের বিচার চলছে, রায় কার্যকর হচ্ছে, এবং বিভিন্ন অজুহাতে ঘটনা ঘটানোর চেষ্টা করা হচ্ছে। তো উনি বলছেন যে হ্যাঁ, এখানে যে প্রশাসন যে অ্যালার্ট থাকা উচিত ছিল সে অ্যালার্ট থাকেনি। তো এরকম সুযোগ তো আগামীতে আরো হতে পারে, আরো নিতে পারে, আরো ঘটনা ঘটতে পারে। তো কিভাবে দেখছেন আপনি বিষয়টিকে? আমি ধন্যবাদ আপনাদেরকে এবং শ্রোতৃবৃন্দকেও। আপনাদের যে শিরোনামটা, এই শিরোনামটা আমি যথার্থ মনে করি। কারণ আমরা অতীতে অনেক সময় দেখেছি যে অনেক স্ফুলিঙ্গ ব্রাহ্মণবাড়ির থেকে শুরু হয়ে পরে সেটা সারা দেশে বিস্তার হয়েছে। তাই ব্রাহ্মণবাড়িয়ার যে ঘটনা ঘটল, এই ঘটনাটার মধ্যে আমাদের জন্য সতর্ক হওয়ার অনেক উপাদান বিদ্যমান। এখনও যদি আমরা সতর্ক না হই, যে ভবিষ্যতে আমাদের অনেক বেশি ঝামেলা পোহাতে হবে। সতর্কতা কিভাবে? প্রথম কথা হইল যে আমার যতটুকু মনে হয়
যে প্রথম থেকেই যদি পুলিশ আরও সক্রিয় থাকতেন এবং তারা যদি সত্যিকারে এটাকে প্রশমন করতে চাইতেন, তা আমার মনে হয় না যে এত তাড়াতাড়ি বৃদ্ধি পেয়ে যেত। তবে এটাও ঠিক যে কিছু সংখ্যক সুযোগ সন্ধানী, বিশেষত যারা আমাদের স্বাধীনতাকে স্বীকার করেনি, সেই যে গোষ্ঠী যাদেরকে আমরা জামাত শিবির হিসাবে সাধারণত চিনি জানি, এই গোষ্ঠীটা বর্তমানের প্রেক্ষাপটে অত্যন্ত সতর্কভাবে ওরা সুযোগের সন্ধানে আছে। সামান্যতম সুযোগকেও তারা অবহেলা করবে না বা ছাড়বে না তারা। তাই এই ব্যাপারে আমি বলবো যে আমাদের পক্ষ থেকে যারা আমরা স্বাধীনতার পক্ষে আছি, সরকার আছেন বা আরও যারা আছেন, তারা এই ব্যাপারে এতটা অ্যালার্ট নন যতটা তারা সুযোগকে ব্যবহার করার জন্য যতটা প্রস্তুত তারা। তাই আমি এটাও শুনতে পাইলাম যে এর আগের দিন রাত্রি জামাত শিবিরের বেশ কিছু লোক জামিনও পেয়েছে। এবং আরও আমি ওই দিন আমি যাচ্ছিলাম আমার মাদ্রাসায় বাসার থেকে, তো পথে যেতে বাড্ডা পড়ে, আমি দেখলাম এখানে প্রচুর পুলিশ বা কিছু লোক একত্রিত। জিজ্ঞেস করলাম কি হয়েছে, শুনলাম একটা সাংঘাতিক গুজবের কথা, যে হ্যাঁ ফেসবুকের গুজব, যে মন্দিরে কোরআন শরীফ, এই যে ধরনের একই সাথে দুইটার সাথে লিংক করা এবং চেষ্টা করা হয়েছিল সেদিন ঘটনা ঘটাতে, একটা মারাত্মক ঘটনা ঘটানোর জন্য। আমি বলবো এটা আমাদের দেশবাসীর উপরে আল্লাহর রহমত না করায় সেদিন একটা মিডিয়ার গাড়ি পোড়ানো হয়েছে, সাংবাদিকদের ধাওয়া করে, মানে ধাওয়া খেয়ে সাংবাদিকরা চলে আসতে বাধ্য হয়েছে। কারণ সাংবাদিকরা যখনই বলেছে প্রমাণ কি বা একজন প্রত্যক্ষদর্শীকে নিয়ে আসেন, কোনো প্রত্যক্ষদর্শী ছিল না, এবং যার কারণে মিডিয়া প্রচার পায়নি। এরা সবসময় মিথ্যার উপরে থাকে, সুতরাং এরা মিথ্যাকে আশ্রয় করে চলে। সুতরাং আমাদের সতর্ক থাকার অত্যন্ত কারণ বিদ্যমান। বিন্দুমাত্র আমাদের অসতর্কতাই আমাদের জন্য ধ্বংস বয়ে আনবে বলে আমি জনাব ইশফাক ইলাহি চৌধুরী আপনার কাছে আসছি যে সতর্ক থাকা প্রয়োজন, কিন্তু আমরা সতর্ক থাকছি না, এটা আমাদের পরিণতি যেতে পারে। প্রথমেই বলিনি যে আমার গলাটা খুবই খারাপ, সো হয়তো সাউন্ড পরিষ্কার আসবে না। তো এখন পর্যন্ত যে আলোচনা হয়েছে তাদের সাথে আমি সম্পূর্ণ একমত, এই জন্য যে প্রশাসনকে তো জনগণের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব প্রশাসনের উপর সবসময়, এবং তাকে যে ফিল্ডে আছে তাকে তার ডিসিশন নিতে হবে রাইট দেয়ার। সবসময় যে ঢাকা থেকে হুকুম যাবে সেটা নয়, কিন্তু আমার মনে হয় যে প্রথমেই যদি এটাকে কঠোরহস্তে দমন করা হতো রাইট দেয়ার, কিন্তু উনি তো বলছেন ইনঅ্যাক্টিভ করে দেওয়া হয়েছে। এইসব ইনঅ্যাক্টিভ বাইরে থেকে কেন হবে, মানে সেটাও একটা, এই যে হস্তক্ষেপ, বাইরে থেকে হস্তক্ষেপ, সেটাও কিন্তু প্রশাসনকে দুর্বল করে দেয়। এটা আমাদের একটা শিক্ষার বিষয়। তবে ব্রাহ্মণবাড়িয়ার যে দীর্ঘদিনের যে একটা ঘটনা ঘটে যাচ্ছে সেখানে, যেটা মৌলানা মাসুদ সাহেব বললেন, আমি সেটার উপরে বলবো যে দেখেন, এই ব্রাহ্মণবাড়িয়া ছিল এক সময়, আমরা যখন ছোট ছিলাম, আমাদের সারা তৎকালীন পূর্ব পাকিস্তানের একটা সাংস্কৃতিক মানে অঙ্গনের একটা মূল কেন্দ্র ছিল এই ব্রাহ্মণবাড়িয়া। সেদিনের ঘটনা সোমবার মঙ্গলবারের ঘটনা, মঙ্গলবার বিশেষ করে প্রত্যেকটি শিল্প সাহিত্যের জায়গাগুলিতে হামলা হয়েছে। ওইটি আমি আসছি, যে যেখানে যে ব্রাহ্মণবাড়িয়া ওভার দ্য লাস্ট 30-40 ইয়ার্স এমনভাবে পরিবর্তন হয়েছে যে এখন সেখানে সংস্কৃতি মনা ব্যক্তি বা আধুনিক চিন্তাবান ব্যক্তিদের জন্য ওখানে থাকাও কঠিন। এবং এই যে আক্রমণগুলো হয়েছে দেখেন, এমন কিছু লোক করেছে যারা চায় না যে বাংলাদেশের যে সংস্কৃতি, যে কালচার, যে ঐতিহ্যের কথা নিয়ে আমরা গর্ববোধ করতে পারি, ঠিক সেখানে আঘাত হয়েছে। থানায় আঘাত হয়নি, ইউনো, ব্যাংকে আঘাত হয়নি, আঘাত হয়েছে ওই সব জায়গায় হতে পারে। মানে আমরা যেটাকে নাড়া দিয়েছে বেশি যে এইসবকে। আরেকটা জিনিস হয়েছে যে সাম্প্রদায়িকতাকে উস্কে দেওয়ার একটা যথেষ্ট চেষ্টা হয়েছে। আমি নিজে ভিডিও শুনেছি যে প্রিন্সিপাল সাহেব বা উনি বোধহয় হেড উনি ভিডিওতে বারবার এই হিন্দু নাম দুটো, মানে কাকতালীয়ভাবে হতে পারে যে অফিসার ইনচার্জ এবং এএসপি দুজনই হিন্দু, বাট দ্যাট ডাজন্ট ম্যাটার, সেটা তো কোনো একটা ফ্যাক্টর হতে পারে, কিন্তু বারবার এই যে হিন্দু উচ্চারণ করে যে তারা মাদ্রাসায় আক্রমণ করছে, অর্থাৎ সাধারণ জনগণকে বোঝানোর চেষ্টা হচ্ছে যেখানে একটা হিন্দুরা এসে মুসলমানদের ঐতিহ্য, 100 বছরের ঐতিহ্যের উপরে আঘাত করছে। এখন আমি মনে করি এবং তারপরে যে ঢাকার ইনসিডেন্টটা হলো, এটা তো এই ধরনের ফেসবুক এবং ইন্টারনেটে অনেক
মেইল চালাচালি হয়েছে যে এটাকে আমাদের ইসলামকে রক্ষা করার জন্য আজকে আমাদের এগিয়ে আসতে হবে দিতে। আমি মনে করি যে এটা একটা শুধু ব্রাহ্মণবাড়িয়া অ্যালার্ট না, এই যে আমরা একদল বিরাট মানে তরুণ সমাজ গড়ে উঠছে যারা বাংলাদেশের যে ইতিহাস ঐতিহ্য থেকে যদি তারা দূরে থাকে এবং তারা যদি গড়ে উঠে এবং তারা তাদের নিজেদের ভবিষ্যৎও যে কি হবে এ সম্বন্ধেও কিন্তু তারা শিওর না। আমরা একদিকে বলছি দেশ এগিয়ে যাচ্ছে, কিন্তু তারা তাদের নিজেদের ভবিষ্যৎ যদি না দেখতে পারে, তাদের ক্যারিয়ার কি হবে, বয়স বেড়ে যাচ্ছে 12, 14, 16, 18 বছর বয়সে আমি কি করতে পারি ভবিষ্যতে, এইটা যদি না আমরা এশিওর করতে পারি। এবং সেই জন্য আমি বলেছিলাম সবসময় যে শিক্ষার একটা গুণগত পরিবর্তন এবং এই মাদ্রাসা শিক্ষার যে গোষ্ঠী জনগণ আছে তাদেরকে ভবিষ্যতে কোনো আর্থিকভাবে যেন তারা প্রতিষ্ঠিত হতে পারে, চাকরির নিশ্চয়তা, তার জন্য তাকে স্কিল গড়ে তুলতে হবে। ধর্ম খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য এবং ধর্মীয় নেতা আমাদের তৈরি করতে হবে, কিন্তু কতজন তৈরি করব এবং বাকিদের আমরা কি করব এই ডিসপোজাল যদি আমরা না দিতে পারি, লক্ষ লক্ষ ইয়াং ছেলে আসবে যার সামনে কোনো ভবিষ্যৎ নাই। তখনই এই যে কোনো টেকনোলজি দেখেন, রেলওয়েতে তারা নতুন সিগন্যালিং সিস্টেম হচ্ছে, টেকনোলজিটাকে তারা অ্যাটাক করে, ঐতিহ্যকে অ্যাটাক করছে, কম্পিউটার ভেঙেছে, কম্পিউটার, এগুলো তাদের কাছে একটা শত্রু। তো এই যে এইগুলো আমাদের এখন অনেক চিন্তার বিষয় আছে। এক মিনিট, এই আপনার ইন্ডাস্ট্রিয়াল স্কুল নামে একটা স্কুল আছে, সেখানে 11টা কম্পিউটার ছিল, কম্পিউটার বসে প্রতিটা কম্পিউটার ভাঙা হয়েছে এবং আগুন দেওয়া হয়েছে। মানে সায়েন্সের প্রতি তাদের একটা বিদ্বেষ। সেই জন্য আমি বলেছি যে আমাদের এখন যারা আরো বেশি ঠেকেছে, এখন জানেন যে পাকিস্তানে একটা বিরাট আন্দোলন চলছে কিভাবে মাদ্রাসা শিক্ষাকে আধুনিকায়ন করা হয়। আমাদের এখানে আনফর্চুনেটলি মানে আমরা আলিয়াটাকে অনেক সরকার করেছে, যেটা মেইন স্ট্রিম সরকার থেকে সাহায্য পাই, কিন্তু কমিতে হাত দেওয়া এত কঠিন। আমাদের কেন যে কঠিন সেটা আমি নিজেও জানি। যেহেতু কমির লোকই আছে, আমরা এখানে আজকে এটা আলোচনা করব যে কমিকে কেন হাত দেওয়া হচ্ছে না। তার আগে আমি মাননীয় এমপি মহোদয়ের কাছে জানতে চাই যে বিষয়টি, ঘটনা গত সোমবার মঙ্গলবার ঘটেছে, তো প্রায় 5 দিন 6 দিন হতে চললো। প্রত্যেকটি আমরা এখানে যে ছবি দেখাচ্ছি প্রত্যেকটি ছবি আছে। তো এখন পর্যন্ত আমরা অজ্ঞাতনামা আসামি প্রথমে হলো প্রায় 5-6 হাজার, পরবর্তীতে এটা 7,500 হলো। এখন পর্যন্ত 7 জন, 7,500 এগুলো হলো এখন যে তথ্যগুলো এসছে, তথ্য বলবো না, মিস ইনফরমেশন হয়েছে, এত আসামি করা হয়নি, খুবই কম আসামি করা হয়েছে। যদিও মামলাগুলো আমি করিনি বা আমার কোনো কন্ট্রোলও নাই, কারণ আমি মামলা করতে যাইনি। সব মিলে হয়তো 1000 কিন্তু এখন পর্যন্ত কি 4-5 জনকে অ্যারেস্ট করা হয়েছে? 4-5 জনকে অ্যারেস্ট, মানে ছবি দেখে দেখে আজকে অ্যারেস্ট করা হয়েছে, ছবি দেখে দেখে কয়েকজনকে অ্যারেস্ট করা হয়েছে, আরো অনেককে অ্যারেস্ট করা হবে। কিন্তু দুর্ভাগ্যবশত এখানে যে ঘটনাটা ঘটলো, যে মাদ্রাসা ছাত্রদের ভূমিকাটা ছিল মুখ্য, সেই মাদ্রাসা ছাত্ররা কেউই জড়িত নয়, এই কথা মাদ্রাসার মুহতামিম সাহেব বা প্রিন্সিপাল সাহেব বললেন। এইটা একটা ডাহা মিথ্যা কথা উনি বলেছেন। এটা তো পুলিশের তদন্তে, এটা পুলিশের তদন্তে আসবে, সেটা নিয়ে যেহেতু সেই মাদ্রাসার কর্তৃপক্ষ যেহেতু আমাদের এখানে নাই, আমরা এটা নিয়ে আলোচনা করব না। আমি জনাব আহমেদ জুবায়ের, ওনারা বিচার বিভাগীয় তদন্ত চেয়েছে, আমিও বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছি। আমাদের আওয়ামী লীগ জেলা কমিটিও আপনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছে। আমরা দেখতে চাই ঘটনাটা কি ঘটেছিল এবং পুলিশের যে নিষ্ক্রিয়তা বা এজ এ হোল আইন শৃঙ্খলা বাহিনীর যে নিষ্ক্রিয়তা, এটা কারণটা কি, এটা অনুসন্ধান করা দরকার। প্রশাসনের কোনো গাফিলতি ছিল কিনা সেটাও দেখা দরকার। এরকম ঘটনা ঘটতে পারে। আপনি বলতে যাচ্ছেন যে ব্রাহ্মণবাড়িয়া, আমি যদি বলি দেশের একটা দেশের একটা অংশকে হঠাৎ করে একটা অস্থিতিশীল করার জন্য উপর থেকে ষড়যন্ত্র করা হয়েছে? না, এই কথা আমি বলিনি কখনো। তাহলে কি? না, আমি বলছি না তো এই কথা ষড়যন্ত্র, এটা তো আপনার আবিষ্কার। ষড়যন্ত্র শব্দটির ধারে কাছে তাহলে কি সেটা? আমি বলবো যেভাবেই হোক এটার একটা হওয়া উচিত, তদন্ত হওয়া উচিত, ইনভেস্টিগেশন ছাড়া কোনো কথা বলতে না। এখানে ছিল কিনা গাফিলতি, ছিল, অবশ্যই ছিল। গাফিলতি না থাকলে বলেন, একটা লাঠিচার্জ হয়েছে, একটা কাঁদুনা গ্যাস নিক্ষেপ হয়েছে, তাহলে গাফিলতি তো ছিল। কাঁদুনা গ্যাস নিক্ষেপ হতে পারতো, লাঠিচার্জ হতে পারতো। আর আমি ইসমাইল ভাইয়ের সাথে অনেক সবকিছুতে একমত হয়েও একটি কথা এক জায়গায় দ্বিমত পোষণ করব, ব্রাহ্মণবাড়িয়াতে তাদের কোনো প্রাধান্য এখনো সৃষ্টি করতে পারেনি। তারা যে কাজটা করেছে এটি সম্পূর্ণ সন্ত্রাসমূলক কাজ। জনগণের সাথে তাদের কোনো সম্পর্ক নাই। জনগণের সাথে আমি তাদেরকে চ্যালেঞ্জ দিয়েছি এবং আমি আর একটা কথা বলেছি তদন্তের ক্ষেত্রে, আমি মাদ্রাসার কর্তৃপক্ষকে বলেছি যে আপনারা তো দায়িত্ববান লোক এবং আপনারা বড় বড় আলেম, আপনারা কোরআন এটাকে সাক্ষী রেখে আপনারা একটা তদন্ত কমিটি গঠন করেন
এবং তদন্ত কমিটি গঠন করে বলেন এই ছাত্রের মৃত্যুর জন্য কে দায়ী। যদি ছাত্রের মৃত্যুর জন্য আমরা কেউ দায়ী হয়ে থাকি তাহলে আমাদের বিচারের আওতায় নেওয়া হোক। যদি এই ছাত্রের মৃত্যুর জন্য পুলিশ দায়ী হয়ে থাকে তাহলে পুলিশকে বিচারের আওতায় নেওয়া হোক। আর যদি এই ছাত্রের মৃত্যুর জন্য পারস্পরিক যে হাঙ্গামা হয়, যে ইট ছোড়ার সময়, ঢিল ছোড়ার সময়, ইয়ের সময়, অন্ধকার রাত্রে ওইখানে ওই যে চারতলার উপরে যে আপনার আলোও ছিল না, সেখানে যদি কোনো কিছু হয়ে থাকে এবং একটা ছেলে যদি পড়ে গিয়ে থাকে, নিজের থেকেও পড়ে গিয়ে থাকে, তাহলে এইটার জন্য দায়ী দায়িত্ব এই যে আপনারা বললেন যে পুলিশ করেছে এবং হিন্দু পুলিশরা করেছে, এই কথা বলে যে মানুষকে উস্কিয়ে দিলেন, এটার জন্য কে দায়িত্ব নিতে হবে? আমি একটা টেলিফোন আপনার কাছেই আছে, আমি একটা প্রশ্নটা নিয়ে নিই। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি আব্দুল লতিফ কুরেশি, শানবাগ, নোয়াখালী থেকে বলছি। আমি মাননীয় সংসদ সদস্য মহোদয়ের কাছে আমার প্রশ্ন যে ব্রাহ্মণবাড়িয়া এত বড় একটা ঘটনা ঘটে গেল, আমাদের কাছে সাধারণ পাবলিকের কাছে মনে হচ্ছে যে এটা জামায়াত শিবির পরিকল্পিত ঘটনাটা ঘটানোর পরে, কিন্তু সরকারের উদ্যোগ কর্মকর্তাদের কাছ থেকে আমরা কোনো ব্যাখ্যা পাচ্ছি না। মনে হচ্ছে যে এটা ছোটখাটো একটা ব্যাপার, কিন্তু আমরা দেখতে পাচ্ছি স্বাধীনতার বিরুদ্ধে যারা এবং বাংলাদেশের স্বাধীনতাকে যারা মানেন না, বাংলাদেশের স্বাধীনতার উপর একটা হস্তক্ষেপ হওয়ার পরও সরকারের উদ্যোক্ত কর্মকর্তাদের কাছ থেকে আমরা কোনো ব্যাখ্যা পাচ্ছি না। তাহলে আমরা বুঝে নেব যে এটা কি এতই ছোট ঘটনা যে এত বড় একটা ঘটনা ঘটে গেল। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে। জি, আমি এটাকে কোনো ছোট ঘটনা মনে করি না। এই যে ব্রাহ্মণবাড়িয়া অ্যালার্ট, যেটা আমাদের মাওলানা সাহেব হুজুর বললেন, আমি তার সাথে একমত। এটি একটি যথার্থ শিরোনাম। ব্রাহ্মণবাড়িয়া অ্যালার্ট মানে সারা দেশই অ্যালার্ট। এটা হওয়া উচিত, আমাদের বুঝতে হবে এবং এখানে কোথাও না কোথাও আমাদের একটা পদক্ষেপ নিতে হবে। এই জন্য আমি দাবি করেছি যে ভিডিও ফুটেজ দেখে দেখে আসামিদেরকে চিহ্নিত করে, দোষী ব্যক্তিদেরকে চিহ্নিত করে বিচারের আওতায় আনা হোক। এটা এই জন্য বলেছি। আর উনি যেটা বলেছেন কর্তৃপক্ষের ব্যাপারটা আমি ব্যাখ্যা দিতে পারবো, কিন্তু আমার পক্ষ থেকে, আমার জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আমি বলতে পারি যে আমরা একটু রেস্ট্রেইন করছি, আমরা বিষয়টাকে আর বৃহৎ আকারে বাড়াতে চাচ্ছি না। কারণ আমরা যদি মাঠে এখন আমাদের লোকজনকে নামাই, তো আশ্বস্ত হতে চাইবে জনগণ। উনি যেটা প্রশ্ন করলেন যে রাজনৈতিক ভাবে যদি এটা মোকাবিলা না করা হয়, আপনি বললেন আমরা চেষ্টা করছি, অবস্থা এত খারাপ। এখানে রাজনৈতিক ভাবে আমি খারাপ না এই কথা বলি না, আমি বলছি আমরা কিন্তু আমরা মনে করি, যেমন গত দুদিন আমরা বড় বড় সভা করেছি এবং প্রত্যেকটা সভাতে প্রচুর লোক সমাগম হয়েছে। আমরা আমাদের জনমতকে সংগঠিত করার জন্য চেষ্টা করছি। কালকে একজন বড় আলেম ব্রাহ্মণবাড়িয়াতে ছিলেন, আমরা ওনার সাথে কথা বলেছি এবং উনি যে বক্তব্য রেখেছেন তা কিন্তু এই যে তাণ্ডব লীলা, এটার বিপক্ষে গিয়েছে। মৌলানা মাহমুদুল হাসান সাহেব, আপনারা খোঁজ নিয়ে দেখেন, উনি যে কথা বলেছেন সেটা কিন্তু তাণ্ডব লীলার। কারণ এইটার সাথে তো এবং বরং আলেম সমাজের প্রতি মানুষকে বীতশ্রদ্ধ করে তুলবে। জি 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 মানুষকে আলেম সমাজের প্রতি বীতশ্রদ্ধ করে তুলবে তো, এবং তাই হয়েছে ব্রাহ্মণবাড়িয়াতে। আলেম সমাজের উপরে এখন কোনো আস্থা নাই এবং তারা যে মিথ্যা কথা বললেন তাতে আরো আস্থা আপনার মানুষের চলে গেছে। কারণ মিথ্যা, একজন আলেমের কাছ থেকে মিথ্যা আশা করে না, হয়তো বা আমার কাছ থেকে মিথ্যা আশা করতে পারে, কিন্তু আলেমের কাছ থেকে আসলে আমরা মিথ্যা কারো কাছেই আশা করি না। আবার আমি আমার জুবাইর ভাইয়ের সাথে একমত, যেহেতু এখানে মাদ্রাসা কর্তৃপক্ষের পক্ষ থেকে কেউ নাই, সুতরাং আমরা একতরফা ভাবে ওনাদেরকে জবাব দেওয়ার মতো মাদ্রাসা কর্তৃপক্ষের সম্মেলনের কপি আছে আমার কাছে, মাদ্রাসা কর্তৃপক্ষের একটি দায়ের করা মামলার কপি আছে। দুটি কন্ট্রাডিক্টরি এবং এখানে আপনারা দুইজন দুই রকমের কথা বলেছেন এই ছাত্রের মৃত্যুর ব্যাপারে। মাননীয় এমপি মহোদয়, আমরা শুধু অ্যালার্টের বিষয় নিয়ে, এইটি ঘটনাটি যে আমাদেরকে কতটুকু সতর্ক হওয়া উচিত সেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করতে চাই। একই সাথে জনাব ইশফাক বলেছেন যে কওমির বিষয়টি নিয়ে, এটি নিয়ে যে মানে কারিকুলাম বা ঠিক করা, এই বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে সরকার একটা কমিটি করে দিল, সেই জি, কিন্তু আপনারা এগুতে পারেননি। সেখানে বলা হয় যে আপনার সাথে আপনি এবং মৌলানা আহমদ শফি সাহেব এই দ্বন্দ্বেই হতে পারেন এবং এটা হচ্ছে না, এই বিষয়ে কি বলবেন আপনি? প্রথমে আমি বলবো যে কওমি মাদ্রাসায় যে কেবল সন্ত্রাস বা এটাকে আমাদের চিহ্নিত করা, এটা বোধহয় ঠিক উচিত হবে না। কারণ বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে কওমি মাদ্রাসার বাইরে যারা আধুনিক শিক্ষায় শিক্ষিত হচ্ছেন, আজকে ইংল্যান্ড থেকে, আমেরিকা থেকে, জার্মান থেকে প্রচুর ছেলে মেয়ে, তরুণী
আইএসএ যোগদান করছে। রাইট। তো সুতরাং কেবল শিক্ষাকে ইংরেজি বা জেনারেলকরণ করলেই যে এই হয়ে যাবে সেটা আমি বলি না। তবে আমি এই ব্যাপারে একমত যে মাদ্রাসার যারা আমাদের আছেন তাদের তো মানে ধর্মীয় বিশেষজ্ঞ আমাদের দরকার, তবে সবাই কি ধর্মীয় বিশেষজ্ঞ হবেন? সুতরাং এই বিষয়টা নিয়ে আমরা চেষ্টা করেছিলাম। আর আহমদ শফি সাহেব, ওনার সঙ্গে আমার কোনো বিরোধ নাই এবং উনিও আমার সঙ্গে বিরোধ করেন বলে আমার মনে হয় না। উনিও কল্যাণ চান, আমিও যেমন কল্যাণ চাই। তাহলে কেন হচ্ছে না? এখন ব্যাপারটা হচ্ছে এটা মাননীয় প্রধানমন্ত্রী ব্যাপারটা আপনাদের সাথে একটা মিটিং করলেন, অনেকবারই এজেন্টরা এটা করে উনি অলরেডি কিন্তু জাজমেন্ট দিয়ে দিয়েছেন না রক্তগঙ্গা বয়ে যাবে যদি এটা বাস্তবায়ন করা হয়। এই সব বিষয়ে ব্রাহ্মণবাড়িয়ার কথা উনি বলেছেন যে ইহুদি নাসারা এজেন্ট, এই বিষয় নিয়ে আমরা যখন নাকি আলাপ করেছি তো আহমদ শফি সাহেব অনেক বিষয় সম্পর্কে মনে হয়েছে উনি সরাসরি জানেন না। উনি ওনার পক্ষ থেকে যারা বিবৃতি দেন, উনি নিজেই অসুস্থ মানুষ এবং অনেক বয়স্ক মানুষ। আল্লাহ তাআলা ওনাকে আরো হায়াত দারাজ করেন আমরা মনে করি, বুজুর্গ মানুষ। উনি অনেক বিষয় সম্পর্কে উনি জানেন না, কিন্তু ওনার নাম নিয়ে যেমন যুবরাজ চালান এখানে সেই অবস্থাই হয়েছে, ওনার নাম দিয়ে অনেক বিবৃতি ছেড়ে দেওয়া হয়। আর এইখানে আমি বলবো আমাদের প্রধানমন্ত্রী উনি অত্যন্ত সব ব্যাপারে উনি সাহসিকতার পরিচয় দিয়েছেন। আমি যা জানি, আমি একদিন ওনাকে বলছিলাম যখন প্রচণ্ড গন্ডগোল চলতেছিল 5 জানুয়ারি ইলেকশনের এতে, ওনার সঙ্গে দেখা হয়েছিল, যে আপনি ভয় পাবেন না। উনি বড় বড় চোখ দিয়ে আমার দিকে তাকাইলেন আর বললেন, মৌলানা আপনি কি বলেন? আমি ভয় পাই? আমি আল্লাহকে ছাড়া কাউকে ভয় পাই না। এবং আমাকে যে আল্লাহ তাআলা যে বাঁচায় রাখছেন, বিভিন্ন ঘটনার কিছু উল্লেখ করে বললেন, নিশ্চয়ই আল্লাহ আমার দ্বারা কোনো একটা কাজ নিবেন, তাই আল্লাহ আমাকে বাঁচায় রাখছেন। তো সুতরাং এই জীবন উনি সাহসিকতার পরিচয় দিয়েছেন। ঠিক এমনিভাবে আমি ওনাকে আবেদন করব যে এই যে কমিশনের যে রিপোর্টটা, এটাকেও বাস্তবায়ন ব্যাপারে উনি অগ্রসর হবেন। এবং আমি মনে করি আমাদের দেশের মাদ্রাসাগুলি, বিশেষত কওমি মাদ্রাসাগুলি নিয়ে যে সমস্ত সমস্যার কথা আমরা বলি বা আলোচনা করি, এর 80% রিপোর্ট দিয়ে দিয়েছে। এখন বাস্তবায়নের বিষয়টি সরকার হাত দিচ্ছে না। এই 80% আমার মনে হয় সমাধান হয়ে যাবে যদি কমিশনের রিপোর্টটাকে যদি আপনার বাস্তবায়ন করা হয়। এটা আমার কেবল অনুমান না, এটা আমার বিশ্বাস। এই যে কওমি মাদ্রাসার বিষয়ে কমিশন রিপোর্ট বাস্তবায়ন, এটাতে যেমন হাত দেওয়া হচ্ছে না। আমরা অতীতের বিভিন্ন ঘটনার দিকে যদি তাকাই, বিভিন্ন ঘটনা হয়েছে, অনেকগুলি বিচারের কথা বলা হয় কিন্তু বিচার হয় না। তো ব্রাহ্মণবাড়িয়ায় যেমন আমরা ছবি দেখে দেখে ধরা, এখন পর্যন্ত মাত্র 4-5 জন, নগণ্য সংখ্যক, অনেক বিষয় চাপা পড়ে যায়। এই যে মানে বিচারহীনতার যে সংস্কৃতি আমাদের দেশে আছে, এটাতেই কিন্তু আরো যারা এটা সুযোগ গ্রহণ করতে চায়, দুষ্কৃতিকারী, সে যে দলেরই হোক, যে গোষ্ঠীর হোক, তারা এটা বলে আমি এটা করে তো পার পেয়ে যাব। হয়তো ব্রাহ্মণবাড়িয়াতে কিছু লুটপাট হয়েছে, এখানে সবসময় যে ছাত্ররা করেছে তাও নয়, এই সুযোগ সন্ধানী লোক বাজারে থাকে, তারা এইসব নিয়েছিল। কিন্তু আপনি ঠিকই বলেছেন যে বিচারের যে দীর্ঘ প্রক্রিয়া, সেটা আমাদের একটা দেওয়ানি ব্যাপারই হোক বা ফৌজদারি ব্যাপারই হোক, খালি পুলিশি তদন্তই তো শেষ নয়, তারপরে কোর্টে যাবে, কোর্ট থেকে একের পর এক। শুধু কি দীর্ঘ প্রক্রিয়া, আমরা দেখি যে অনেক সময়ই ঘটনাগুলোকে রাজনৈতিকভাবে ব্যবহার করে আমরা যদি 2015 সালের যে এই 3 মাস পেট্রোল বোমার 3 মাস, পেট্রোল বোমার 3 মাসের সময় আমরা প্রকৃত অপরাধী কয়জনকে আমরা দেখি যে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল অনেকগুলো মামলার আসামি, বিএনপির স্থায়ী কমিটির অনেক সদস্য, এম কে আনোয়ার সহ অনেক মামলার আসামি, কিন্তু প্রকৃত আসামি যিনি পেট্রোল বোমা মেরেছেন, যে বা যারা মেরেছেন, আমি জানি না, আমি মানে আমরা এখন পর্যন্ত শুধু রাজনৈতিক নেতৃবৃন্দ পাচ্ছি, কিন্তু ইউ আর রাইট, দেয়ার ইজ নো রিজন যে গাইবান্ধায় যদি ঘটনা ঘটে, গাইবান্ধার থানা, গাইবান্ধার পুলিশ, গাইবান্ধার তো জানা উচিত যেখানে কি ঘটনা ঘটছে। এবং অনেক ক্ষেত্রে দেখা গেছে, এই জন্য আমি অনেক ক্ষেত্রে মিডিয়াকেও দায়ী করেছি, মিডিয়া জানে এই মোড়ে আজকে সন্ধ্যা 7:30 এখানে আগুন দেওয়া হবে,
ক্যামেরা সেখানে বসানো, এখানে এখন অথচ পুলিশ নাই। জনাব ইশফাকুল চৌধুরী, এইখানে এই প্রোগ্রামে বলা হয়েছে যে মিডিয়ার যে ফোন, এইখানে আমাদের প্রোগ্রামে বলা হয়েছে মিডিয়ার যে ফোন আছে সেই ফোন কোন মেসেজ থেকে, কোন ফোন থেকে সেই ফোনে মেসেজ আসে সেগুলি আপনার চেক করে সেগুলি ডিটেক্ট করুন। কিন্তু আমরা বলেছি, আমরা আপনি বলছেন কিন্তু হয়তো পুলিশ, আমি জানি না কোনটা সত্যি, কারণ বারবার, কারণ একবার যদি আপনি প্রকাশ পেয়ে যান, নেক্সট টাইম আপনি আর সুযোগ পাবেন না ওখানে ছবি তোলার। আরেকটা ঘটনা, আমরা এগুলি দেই না, হয়তো এগুলি সিদ্ধান্ত নিয়ে দেই না, সেটাও একটা বিরাট ব্যাপার। যেমন এই যে যেমন হুজুর বললেন যে গত সোমবার রাতে বাড্ডার ঘটনা ফেসবুকের গুজবকে কেন্দ্র করে কোনো মিডিয়া দেয়নি, এই জন্য মিডিয়া আক্রমণের শিকার হয়েছে। পুলিশের ব্যাপারে তো এখন অনেকগুলো ঘটনা ঘটছে, আরো যে এই ওইগুলো অনুষ্ঠান হচ্ছে যে পুলিশের এক্সেসিভ ইউজ অফ ফোর্স, যে প্রয়োজনের বাইরে তারা কাজ করছে, এগুলা সত্যিকার অর্থে কিন্তু মানে আমরা এটাকে জাস্ট ক্রিটিসাইজ করলে কিন্তু পুলিশের মোরাল আরো ডাউন হয়ে যাবে। আমরা এখান থেকে শিক্ষার ব্যাপার আছে, শুধু পুলিশ না, পুলিশের সাথে সিভিল প্রশাসন এখানে আজকে দেখি আবার প্রশংসার কথাও বলতে হয়। আজকে ইজতেমার আখেরি মোনাজাতের দিন, আখেরি মোনাজাতের ঠিক 2 ঘন্টা আগে 5টি টাইম বোমা উদ্ধার করা হয়েছে গাজীপুরে। অবশ্যই এটা মারাত্মক ব্যাপার। হ্যাঁ, মানে এইগুলো তো বড় হেডলাইন হয় না, মানে যখন ফেইলিয়ার হয় তখন সেটা হেডলাইন হয়ে যায়। মানে পুলিশের অনেক সারা জীবন চাকরি করেও অবসর জীবন যাপন করছেন এরকম পুলিশ অফিসার অনেক আছে, তাই না? কিন্তু তারা পাবলিসিটি পাচ্ছে না। একজন সে ক্রাইম করলো, সেটাই পাবলিসিটি পাচ্ছে। আমাদের উচিত যে আইনি প্রক্রিয়া সেটা মানে সংক্ষিপ্তকরণ এবং পুলিশ সহ হোল বিচার প্রক্রিয়ার একটা আধুনিকায়ন এবং যুগোপযোগী করা। কারণ যদি অপরাধী আধুনিক হয়ে যায় আর আমি যদি সনাতন পদ্ধতিতে থাকি, তাহলে তো আমি পিছনে থাকবো। আমি একটা প্রশ্ন নিয়ে আপনার কাছে আসছি। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। আমার নাম মোহাম্মদ শহীদ আলম, আমি বাগেরহাট থেকে বলছি। জি বলেন। যেটা হচ্ছে যে আমার প্রশ্নটা খুবই স্পষ্ট, যে এই মাদ্রাসা, কওমি মাদ্রাসার এই ছেলেপেলেদের লক্ষ্যবস্তু, এদের লক্ষ্যবস্তু কেন শিল্পকলা একাডেমি, মুক্তিযোদ্ধা সংসদ, ওস্তাদ আলাউদ্দিন খান, পুরস্কার বেছে বেছে এগুলো কেন তাদের লক্ষ্যবস্তু হলো কিভাবে? এবং এইটা আমার মাওলানা সাহেবের কাছে প্রশ্ন, যে তাহলে এখানে ওদের এই মাদ্রাসাগুলোর যারা পৃষ্ঠপোষক এবং যারা এদেরকে ট্রেন আপ করেছে তাদের ভূমিকাটা কি? ধন্যবাদ আপনাকে। এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করেছি, যে এটা আমিও জবাব দিতে পারি। মাওলানা সাহেব হুজুর জবাব দেওয়ার আগে আমি একটু বলি। প্রথমত হলো যে ইশফাক ভাই বলেছেন, আহমদ শফি সাহেব বলেছেন যে এটা ইহুদি নাসারার এজেন্টরা করেছে। আলহামদুলিল্লাহ, এই কথা যদি বলে থাকেন এবং আমরা যে ছবি দেখলাম তারা যদি ইহুদি নাসারার এজেন্ট হয়ে থাকে, তাহলে আমরা খুব খুশি, কারণ ইহুদি নাসারার এজেন্টরা কোথায় থাকে এটা আমরা জানলাম। দ্বিতীয় কথা হলো তারা কি শিক্ষা দেন আমি জানি না, তবে আমি সেদিন কয়েকজন বড় সাহেবের সাথে, মানে মাদ্রাসা কর্তৃপক্ষের কয়েকজন বড় সাহেবের সাথে, আমি নাম বলবো না, তাদের সাথে টেলিফোনে কথা বলেছি। তারা স্বীকার করেছেন যে তাদের ছাত্রদের উপরে তাদের কোনো নিয়ন্ত্রণ নাই। এখন তারা কি শিক্ষা দেন আল্লাহ রাব্বুল আলামিন জানেন, আল্লাহ আলেমুল গায়েব, উনি জানেন উনি কি শিক্ষা দেন। কিন্তু তাদের শিক্ষার সাথে ইসলামের কোনো এই ঘটনার সাথে, এই ধরনের সহিংসতার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই, এটা হুজুর বলবেন না। আমি মাননীয় এমপি মহোদয় আপনার কাছে বলি, আপনি যে ওই কথাটি বিচারহীনতার কথা যখন জনাব ইশফাক বলছিলেন, আপনি বলছিলেন হুকুমের আসামি। আমরা হুকুমের আসামি হিসেবে যাদেরকে মামলার আসামি করা হয়েছে, জেল হয়েছে মানে তারা জেল খেটেছেন, পরবর্তীতে হাজত খেটেছেন, পরবর্তীতে বেরিয়ে এসেছেন হাইকোর্টের নির্দেশে, হুকুমের আসামির পরের যে আসামি, আসল আসামি, তাদেরকে কিন্তু আমরা এখনো দেখিনি, যে আমরা কিন্তু এখনো দেখিনি। আমরা যদি বলি 2001 সালের যে সহিংসতার ঘটনা, আমরা যদি বলি পেট্রোল বোমার ঘটনা, সবগুলি শুনে বিচার হবে 2001, আজকে 2016 সাল, তো 16 বছরও কিন্তু আমরা 2001 সালের নির্বাচন পরবর্তী সহিংসতার বিচার পাইনি। এই সবগুলি বিষয় কি শুধু রাজনৈতিক হয়ে গেছে? আপনি কি বলবেন এই বিষয়ে? যদি আমি বলি যে রাজনৈতিক কারণে সরকার এগুলোকে নিয়ে বিভিন্ন সময় খেলে, আমাদের পলিটিক্যাল কালচারের তো ত্রুটি আছে। জি, আপনি স্বীকার করে এটা আমি স্বীকার করি, স্বীকার করব না কেন, যা সত্য তা আমি স্বীকার করি। মানে পলিটিক্যাল কারণে এগুলো হচ্ছে, পলিটিক্যাল কালচারের দিকটা বিবেচনা করে বলছি, আমাদের পলিটিক্যাল কালচার নিশ্চয়ই এই দোষ থেকে মুক্ত নয়। তবে আমরা চেষ্টা করব যে
এটা as we improvement mature, কিভাবে করা যায়? যাতে এটা না আমি থাকে। আমি কিন্তু মানে হতাশ নই যে গণতন্ত্রের যে ধাপগুলো আমরা ক্রস করছি, জি, এই হতাশ নই সেদিন আমরা। নিশ্চয়ই আসবে যখন আমরা, এবং এর জন্য কি দরকার যে বারবার নির্বাচন যত বেশি হবে, যত পার্টিসিপেশন হবে, ধীরে ধীরে কিন্তু এগুলো আস্তে আস্তে আমরা একটা সহনশীল সমাজ গঠন করতে চাই এবং এটা পারবো আমরা। পারবো না, সহনশীল সমাজ গঠন। আমি মৌলানা ফরিদউদ্দিন মাসুদের কাছে আসতে চাই। বিভিন্ন সময় আমরা দেখি যে সরকারের বিভিন্ন কর্মসূচির প্রশংসা করে বা কর্মকাণ্ডের প্রশংসা করে বিভিন্ন ইসলামী সংগঠন বা ইসলামী চিন্তাবিদ সমর্থন করে বিবৃতি দিয়ে থাকেন, কিন্তু এই যে ব্রাহ্মণবাড়িয়ার যে ঘটনাগুলি ঘটলো, শিল্প সাহিত্যের জায়গাগুলিতে হামলা করা হলো, আমরা দেখি যে ইসলামী চিন্তাবিদরা বা তারা স্পেসিফিক ভাবে এই নিয়ে আমি কোনো বিবৃতি এখন পর্যন্ত পত্রিকায় পাই না। না, গতকালকে ব্রাহ্মণবাড়িয়ার সচেতন ওলামা সমাজের পক্ষ থেকে প্রেস কনফারেন্স করে এটাকে নিন্দা জানানো হয়েছে এবং আমি দেখলাম যে বেশ লম্বা, আর আমি নিজে ওই দিনের ঘটনার সঙ্গে সঙ্গে আমি নিজে এবং আমার সঙ্গীরা বিবৃতি দিয়েছি এবং বিভিন্ন অনলাইনে এবং কিছু প্রিন্ট মিডিয়াতেও আসছে আপনাদের। আমি আর একটু আগ বাড়িয়ে বলছি, বিভিন্ন সময় আপনারা প্রেস কনফারেন্স করেন বা গতকালকে হয়েছে ব্রাহ্মণবাড়িয়া। আহমেদ জুবায়ের, আপনি জানেন না, গতকালকে সচেতন ওলামা সমাজ তারা গতকালকে ব্রাহ্মণবাড়িয়াতে প্রেস কনফারেন্স করে নিন্দা জানিয়েছেন। আর ওই যে একটা মাননীয় এমপি মহোদয় লোকাল পর্যায়ে, কেন্দ্রীয় পর্যায়ে, লোকাল আলেমরা কোথায় করে? লোকাল পর্যায়েই তো করে। আমি এটা কেন কেন্দ্রীয় পর্যায়ে সারা দেশব্যাপী কেন হবে না, বা সেন্ট্রাল পর্যায়ে ঢাকা পর্যায়ে কেন হবে না? আপনি জানেন যে ব্রাহ্মণবাড়িয়া পর্যায়ে করলে সেটার নিউজ গুরুত্ব যেটা আছে সেটা অবশ্যই প্রতিফলিত কম হবে, এবং ঢাকার প্রেস ক্লাবে করলে অবশ্যই বেশি হবে, অবশ্যই গুরুত্ব পাবে। আমি সেই জিনিসটা দেখিনি। নিউজ মিডিয়াগুলি আজকাল বড় সক্রিয়, ওনারা গ্রামের কোনখানে কি ঘটছে তাও সবার আগে ওনারা নিয়ে আসেন, এই জন্য ধন্যবাদ ওনাদেরকে। তাই ব্রাহ্মণবাড়িয়া কিন্তু এখন ঢাকার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ এই হিসাবে যে ঘটনা যেহেতু সেখানে ঘটছে, তাই চোখ এবং মন এখন ওই দিকেই নিবদ্ধ। তাই ঢাকার চেয়েও আমার মনে হয় ওইখানে যে আলেমরা করেছেন এটার গুরুত্বটা ঢাকা শহরে ব্রাহ্মণবাড়িয়ার একটি ঘটনা, অবশ্যই ব্রাহ্মণবাড়িয়ার একটি ঘটনা সারা দেশকে আলোকিত করেছে। ঢাকা শহরে যেভাবে এটা নিন্দা প্রতিবাদ হওয়া উচিত ছিল সেভাবে কি হয়েছে আপনি দেখেছেন? না, সেটা কম হয়েছে। এর একটা কারণ হতে পারে যে যেসব প্রতিষ্ঠানে আক্রমণ হয়েছে সেগুলো কোনো রাজনৈতিক দলের প্রতিষ্ঠান নয়, এগুলা আমি বলতে ব্রাহ্মণবাড়িয়া আওয়ামী লীগ করেছে, ব্রাহ্মণবাড়িয়া ওলামা সংগঠন করেছে, ঢাকায় কেন্দ্রীয়ভাবে ঢাকায় সেটা দেখিনি। এই জিনিসগুলো তো সংস্কৃতির ব্যাপার, ইতিহাসের ব্যাপার, ঐতিহ্যের ব্যাপার, এবং এই ধরনের লোক যারা তারা সাধারণত এই ধরনের ট্রাবল যেতে চায় না। তবু আমি পেপারে দেখেছি আজকে ঢাকায় কিছুটা রিয়াকশন হয়েছে, বাট আমার মনে হয় শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমাদের প্রোটেস্ট করারও একটা কালচার গড়ে ওঠা উচিত। প্রোটেস্ট মানেই যে আমি রাস্তা দখল করে যানবাহন বন্ধ করে আমি রাস্তায় নামবো। আমি যদি পত্রিকায় আমাদের আলোচনা রয়েছে, এটাও তো লক্ষ লক্ষ লোক শুনছে, এইটাও কিন্তু আমরা কিন্তু একটা রিয়াকশন, জনমত গঠন করছি। এরকম ভাবেও করা যায়, এবং জনমতটা যদি আমরা এই সংস্কৃতির পক্ষে, সুশীল সমাজের পক্ষে, শান্তির পক্ষে, প্রগতির পক্ষে আনতে পারি, সেটার জন্য আমাদের ভায়োলেন্স করার দরকার নেই। এবং এই ভায়োলেন্সের বিরুদ্ধে ভায়োলেন্স কোনোদিনই কাম্য নয়। আমি মনে করি যে রিয়াকশন যেটা ঠিকই আছে, তবে আপনি এটা বলেছেন ওই জাগ্রত আলেম সমাজ, এইভাবে আমার মনে হয় ঢাকারও যদি দুই চারটা মাদ্রাসা থেকে স্টেটমেন্ট আসতো, আমি তো ব্যক্তিগতভাবে এবং আমার মাদ্রাসা থেকে দেয়া হয়েছে এবং ওই দিনই। আর একটা ব্যাপার হইলো যে এখানে যেটা প্রশ্ন উঠছে যে মৌলিকভাবে যে মাদ্রাসার ছাত্রীদের আমাদের এমপি সাহেবও স্বীকার করেছেন যে এখানে কিছু দুষ্কৃতকারীও ঢুকে পড়েছিল, হয়তো বা এই যে একটা তাদের একজন সাথীর মৃত্যু, এবং যেভাবে মৃত্যু হোক এটা করুণ মৃত্যু অবশ্যই, এবং এই মৃত্যুটা সবারই দিলে হৃদয়ে এটা আঘাত করেছে, এবং এই আঘাতেরই একটা এই বহিঃপ্রকাশ ঘটতেছিল, সেটাকে কিছু মিসক্রিয়েন্ট কিছু অন্যদিকেও ডাইভার্ট করেছে, ব্যবহার করেছে। তাই কেবল ঢালাওভাবে মাদ্রাসার ছাত্রদেরকে দোষী করাটা এই ক্ষেত্রে
আর অন্যদের ব্যাপারে চোখ বন্ধ করে সবার ব্যাপারে রাখাটা বলতে হবে না। আমার মনে হয় ঠিক হবে না। না, তাই যেটা আমার এমপি সাহেব বলছেন যে বিচার বিভাগীয় তদন্তটা, এটা হইলে আমরা হয়তোবা একটা সত্য, এবং সবারই দাবি এটা, যেহেতু মাদ্রাসা কর্তৃপক্ষ এই দাবি, ওনাদেরও এই দাবি, আমরাও মনে করি এটা হইলে আমরা একটা সত্যের সন্ধান পাবো, উৎসের সন্ধান পাবো। যে আমরা আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি, আমি তিনজনকে অল্প সময়ের জন্য যাবো। যে ব্রাহ্মণবাড়িয়ার এই ঘটনা আমাদেরকে সারা দেশের ব্যাপারে কি অ্যালার্ট, মানে আমরা যেহেতু আজকে করেছি অ্যালার্ট, কি সতর্ক বার্তা দেয়? আমি মনে করি যে ব্রাহ্মণবাড়িয়ার এই ঘটনা একটা সতর্ক বার্তা দেয়, সেটা হলো এই ধরনের ঘটনার যাত্রাতেই এটাকে নিউট্রালাইজ করে দেওয়ার চেষ্টা থাকা উচিত। যেমন গুলি চলবে না, এটা ঠিক আছে, কিন্তু টিয়ার গ্যাস চলবে না, ওই অন্যান্য কোনো প্রিভেন্টিভ মেজার নেওয়া হবে না, এটা ঠিক না। মানে প্রিভেন্টিভ মেজার এবং উত্তেজনা প্রশমন দুটোই করতে হবে। হ্যাঁ, উত্তেজনা প্রশমনের জন্য যা যা করা দরকার। গুলি করবো না, যেহেতু একটা ছাত্রীর মৃত্যু হয়েছে, গুলি করে আরেকজন মৃত্যু হোক, এটা আমরা কোনোদিনই কাম্য নয়। এটা একটা ব্যাপার আছে, কিন্তু নরম গরম দুটো করেই সেটাকে উত্তেজনাটাকে একেবারে প্রাথমিক পর্যায়ে এটা নিবারণ করা উচিত। যেভাবে আপনার 5ই মে ও 2013 সালের যে বিশাল যে একটা মানে অঘটন ঘটানোর সম্ভাবনা ছিল, সেখান থেকে যেভাবে সরকার বেরিয়ে আসছে, এইটা আমি মনে করি। একটা জিনিস আমি বলি শুধু, যে মাওলানা উস্তাদ আলাউদ্দিন খান একটা সেতার ছিল সেখানে, এইটা যদি এখন সুয়াসবিতে যে আপনার ইয়েতে উঠে, নিলামে উঠে, এটা কয়েক লক্ষ ডলারে বিক্রি হবে। এটার মূল্য কেউ বুঝতে পারেনি। এখানে সৌদি বাদশাহ কর্তৃক একটা জায়নামাজ দেওয়া হয়েছিল ওনাকে, উনি তো নামাজ পড়তেন 5 ওয়াক্ত, সেই জায়নামাজটা পর্যন্ত পুড়িয়ে দেওয়া হয়েছে। এবং ওনার এমন সব আর্টিকেলস পুড়িয়ে দেওয়া হয়েছে যেগুলোর আপনার টাকার হিসাবে কোনো আপনার মূল্য হয় পারবেন না। এইটা খুব দুঃখজনক, খুবই কষ্টজনক, এবং মনে হয়েছে যেন একটা ব্যক্তিগত আক্রোশ থেকে উস্তাদ আলাউদ্দিন খান এই সমস্ত জিনিসপত্র এবং ভাষা চত্বরে যে ইয়েগুলো হয়েছে, এটা করা হয়েছে, এটা মনে হয়েছে আমাদের। এই প্রক্রিয়াটাই তো আমার কেন যেন মনে হচ্ছে, যেভাবে আইএসের এরা প্রাচীন প্রত্নতত্ত্বকে ধ্বংস করেছে, অথচ সাহাবায়ে কেরামের সময়ও ছিল তা, এবং পরবর্তীতে আমাদের ইমাম মুজতাহিদিন উলামায়ে কেরামের দীর্ঘ শত শত বছর যাবত ছিল, কিন্তু এক আক্রোশে নিয়ে আইএস কি করলো, ধ্বংস করলো। ওদের দ্বারাই অনুপ্রাণিত হয়ে কেউ এই কাণ্ডটা করেছে কিনা আমার তো আমার ইয়ে লাগে। তবে আমি যেটা বলছি সেটা হইল এই, যে আমরা মনে করেছিলাম যে যুদ্ধ অপরাধীদের বিচারটা সম্পাদনের কারণে এবং গভর্নমেন্টের বিভিন্ন তৎপরতার কারণে জামাত ইসলামী বা যারা স্বাধীনতার বিপক্ষের, এরা বুঝি দমে গেছে, কিন্তু ব্রাহ্মণবাড়িয়া আমাদেরকে এটা সতর্ক করে দিল যে এরা আসলেই ওরা ডুব মেরে আছে, যে কোনো মুহূর্তে এরা আবার কি করতে পারে, মাথা তুলতে পারে, সারাক্ষণ সতর্ক থাকতে হবে। ওনাদের বক্তব্যের সাথে একমত হয়েও আমি এটাও বলবো যে এই ব্রাহ্মণবাড়িয়া অ্যালার্ট আমাদেরকে এই সমস্ত মাদ্রাসা, কওমি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা নিয়ে নতুন করে ভাববার একটা সময় এসেছে। এবং আমি জেনে খুশি হলাম যে মৌলানা মাসুদের নেতৃত্বে ইতিমধ্যে এই কমিশনটা, একটা কমিশন সরকারের কাছে আছে। আমি বলবো যে আকুল আবেদন যে সরকার এই কমিশনটা যেন পাবলিক ডোমেইনে ছেড়ে দেয় এবং মানুষ দেখুক, বুঝুক, এটা নিয়ে আলোচনা হোক। এর থেকেও হয়তো আমরা এখানে আলোচনা যেটা ইয়ে করলাম, যে ঘটনার পুরো ঘটনা চমৎকার একটি রিপোর্ট, এটা পাবলিক ডোমেইনে, এটা পাবলিক ডোমেইনে আছে। এখানে আলোচনা আমরা এটা করলাম যে আজকে এখানে বিচার বিভাগে কমিশন করে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করা উচিত, এবং যে কওমি মাদ্রাসার যে শিক্ষা ব্যবস্থার ব্যাপারে যে সুপারিশমালা আছে সেটাকে নিয়ে সরকার যেমন অন্যান্য ক্ষেত্রে সাহসীভাবে অনেক কিছু মোকাবেলা করে এগিয়ে যাচ্ছে, এটার ব্যাপারেও সাহসী সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যাওয়া উচিত। তাহলে এ নিয়ে মানে এই ধরনের ঘটনা হয়তো আমরা আগামীতে আর হয়তো দেখতে পাবো না, বা অ্যাটলিস্ট ধর্মের নাম ব্যবহার করে কোনো খারাপ কাজ হবে না, অন্যান্য কিছু করতে পারে। ধন্যবাদ আপনাদের তিনজনকে আমাদের এখানে এসে আলোচনা করার জন্য। সুপ্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। শুভরাত্রি।